কেন এখন আমাদের আরএল নাম্বার নাই, কবে নাগাদ আপনার আরএল নাম্বার পেতে পারেন। পাশাপাশি যেহেতু মানুষ মাত্র হচ্ছে মরণশীল, লাইক আমি যদি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আল্লাহ না করুক যদি কখন আমি সাডেনলি মারা যাই, আপনাদের মূল্যবান পাসপোর্ট আছে, টাকা পয়সা আছে, এগুলোর কী হবে? আপনাদেরকে কে ফেরত দিবে? পাশাপাশি আমার বয়স অলমোস্ট 28+। 2014 সালে আমি এইচএসসি শেষ করার পর এখন অবধি আমার হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ হয় নাই। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার, বিশেষ করে যাদের পাসপোর্ট জমা আছে, আমাদের অফিসে টাকা জমা আছে বা ভবিষ্যতে জমা দিবেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, ফেসবুক হোক, ইউটিউব চ্যানেল হোক, আপনাদের এই ব্যাপারটা জানা জরুরি, বিকজ এইখানে আপনাদেরও লাইফ ইনভলভ। আর আমি চাবো না আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ অ্যাজ এ সিইও ফায়াজ ইন্টারন্যাশনালের কোনো কিছু হিডেন থাকুক। ইভেন আপনারা জানলে অবাক হবেন যে এখন রাইট নাও আমি আজকে হিসাব করছি, আমার কাছে আপনাদের পাওনা আছে 24,90,000 টাকা। আমি টোটাল ডিটেলসটা বলতেছি, অ্যান্ড ডোন্ট ওয়ারি, কারো টাকাই ইনসিকিউর না। আমি সবগুলো ডিটেলস উইথ প্রুফ আপনাদের আমলনামাগুলো দেখাবো, আপনারা বুঝতে পারেন যে বর্তমানে আমাদের অবস্থানটা কোথায় আছে এবং আরএল নাম্বারটা কেন এখনও হাতে নাই। ওভারঅল যারা ভবিষ্যতে আসবেন অফিসে, আপনাদের এই জিনিসটা জানা খুবই জরুরি, অ্যাটলিস্ট যেন কারোর ভিতরে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, প্লিজ অ্যাটলিস্ট এই ভিডিওটা একটু শেষ অবধি দেখেন। ভবিষ্যতে আপনারা যারা অফিসে আসবেন বা যাদের পাসপোর্ট জমা আছে, একটু হইলেও আমার মনে হয় যে আপনারা টেনশন ফ্রি থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে ম্যান পাওয়ারের কোনো ওইভাবে সার্কুলার বা ভিসার আপডেট না, বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের আপডেট। আপনাদের আপডেট বলতে যাদের পাসপোর্ট জমা আছে বিশেষ করে বা ভবিষ্যতে জমা দিবেন, এটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি তো একদম প্রথমে দেখাই, আমার এক্সাম চলতেছিল, আজকে আলহামদুলিল্লাহ রেজাল্ট হয়েছে। অ্যান্ড আপনাদের দোয়ায় আমি অ্যাজ এ স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারের সবগুলা কোর্স, আমার 5টা কোর্স ছিল, সাকসেসফুলি পাস করছি আলহামদুলিল্লাহ। এত প্যারার মধ্যেও আমি আমার এক্সামগুলো শেষ করছি অ্যান্ড সাকসেসফুলি কৃতকার্য হয়েছি। রেজাল্টটা এখনও প্রিন্টেড কপিটা হাতে পাইনি, হয়তো রোববারে পেয়ে যাবো, ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। অ্যাজ এ স্টুডেন্ট মানে আমি প্রথম সেমিস্টারে পাস করছি, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। এটা হচ্ছে প্রাপ্তির খাতায়। এবার একটা অপ্রাপ্তির খাতা বলি, আমাদেরই ম্যান পাওয়ার সেক্টরের কোনো এক ভদ্রলোক আমাকে হচ্ছে, সে সুন্দর করে 40 লাখ টাকা মানে 40 লাখ টাকার একটা বাইশ দিছে, এই টাকাটা আমি তার কাছে পাই। সে এখন আমার ফোন ধরে না, যদিও এইটা হচ্ছে পার্সোনাল মামলা, আপনাদের শেয়ার করলাম। আমি আপনাদেরকে লিস্টটা করে ফেলছি অলরেডি, যাদের পাসপোর্ট পেন্ডিং আছে আমাদের কাছে, বিশেষ করে হচ্ছে কুয়েত, কাতার এবং দুবাইয়ের জন্য। আপনাদের এই মুহূর্তের আউটস্ট্যান্ডিং আমি শুধু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা এটা জেনে আপনাদের জানার দরকার। বেসিক্যালি 25,94,000 টাকা, এই যে হচ্ছে তার ডিটেলস। আমি এক্সেল ফাইল করে ফেলছি, একদম নাম, পাসপোর্ট নাম্বার, সব ডিটেলস সহ। এখন প্রশ্ন যে ভাই, আল্লাহ না করুক সাডেনলি যদি আপনি মারা যান, এই টাকা পয়সা আপনাদের কে ফেরত দিবে? ওয়েল, এইটা আপনাদেরকে প্রথমে ইনশিওর করতেছি। আমি এটা টোটাল লিস্ট করে ফেলছি এবং এই লিস্টটা আমার অফিসে প্রিন্টেড কপি আছে। আপনার যদি আল্লাহ না করুক কখন এরকম হয়, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ভবিষ্যৎ মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুই একমাত্র ভবিষ্যৎ, অন্য কোনো ভবিষ্যৎ হইতে পারে না। এবং যা কিছু হচ্ছে, আমি আমার জীবনে যদি বলি যে সব কিছু আসলে উপর থেকে সিদ্ধান্তে, এই নিচের সিদ্ধান্তে কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। তো আমি এইটুকু ইনশিওর করতে চাই, আমি রাকিব খান যদি কখনো আল্লাহ না করুক সাডেনলি মারা যায়, আপনাদের কারো এক পয়সাও যেন এদিক সেদিক না হয়, এইটা আমার অফিস থেকে আপনাকে নিজ দায়িত্বে বুঝাই দিবে। এইটুকু সক্ষমতা আমি আলহামদুলিল্লাহ রাখছি এবং আমি সেই হিসাবটা এতক্ষণ করতেছিলাম। আজকে বন্ধের দিন আমি অফিস করতেছি, বিকজ আমার কাছে ফিল হয়েছে যে এই হিসাবটা আমার কমপ্লিট করা উচিত। আল্লাহ না করুক যদি কখন আমি সাডেনলি মারা যাই, আপনারা কেউ বিচলিত হবেন না, জাস্ট ভিজিট মাই অফিস, আসবেন। প্রত্যেকের কান্ট্রি ওয়াইজ পেমেন্ট লিস্ট করা আছে, আজকে হয়তো অনেকে কলও দেওয়া হয়েছে। আপনারা অ্যাজ ইউজুয়াল প্রসেস আপনাদের রিফান্ড পেয়ে যাবেন। আর আমি যদি বেঁচে থাকি, যেটা কোনো প্রবলেম হওয়ার কথাই নেই ইনশাল্লাহ, ইন কেস অফ মাই ডেথ। বিকজ আমি সত্যি সত্যি বিশ্বাস করি ভবিষ্যৎ মানে হচ্ছে মানে মৃত্যুই একমাত্র ভবিষ্যৎ, অন্য কোনো ভবিষ্যৎ হতে পারে বলে আমার মনে হয় না। আমরা জাস্ট মৃত্যুর জন্য ওয়েট করতেছি, সময়ের সাথে সাথে কোনো না কোনোভাবে এটা হয়ে যাবে। পেমেন্ট ইস্যুটা আমি ক্লিয়ার করলাম যে আপনাদের পেমেন্ট ডেফিনেটলি একদম সেফ হ্যান্ডে আছে এবং এই পেমেন্টগুলো ব্যাংকেই রাখা আছে। আপনারা টাইম অনুযায়ী যদি যেইগুলোর টাইম দিয়ে আছে, ধরেন কুয়েতের জন্য 4 মান্থ, 4 মান্থ পরে না হলে আপনি রিফান্ড পেয়ে যাবেন। দুবাইয়ের জন্য 3 মান্থ হয়ে থাকলে 3 মান্থ পরে না হলে আপনি রিফান্ড পেয়ে যাবেন। কাতারের জন্য 3 মান্থ হয়ে থাকলে না হলে রিফান্ড পেয়ে যাবেন। মালদ্বীপসের জন্য সাপোজ 3 মান্থ টাইম নিয়ে আছে, অনেকের ভিসা হয়ে গেছে, পেন্ডিংগুলো হয়ে যাবে। দুবাইয়ের কিছু হয়েছে, কিছু হয় না, এগুলো হয়তো হবে না। কাতারেরগুলা আমরা আরও 1 মাস টাইম নিছি। মালয়েশিয়ার জন্য আমরা টাইম নিয়েছিলাম হচ্ছে অগাস্ট মাস পুরাটা, এই মাসটা চলবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা রিফান্ডে স্টার্ট করবো। সো আপনাদের পেমেন্ট রিফান্ডের ইস্যুটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। অবভিয়াসলি আমার প্রতিষ্ঠান আপনার এই পেমেন্ট রিফান্ড করার মতো সক্ষমতা রাখে এবং করে দিবে, পয়েন্ট নাম্বার 1। এইটা আমি ক্লিয়ার করলাম। এবার আসেন
আরএল নাম্বারটা কেন নাই, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনাদের একটা বেসিক কোয়েশ্চেন থাকে, ভাই আরএল নাম্বার কত, আরএল নাম্বার কেন নাই। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স। হ্যাঁ, আমি ট্রেড লাইসেন্স প্রথম করছিলাম 2024 সালের 24 সালে, রাইট। এটা হচ্ছে 2025 সালের আপডেটেড ট্রেড লাইসেন্স, এটা মেয়াদ 2026 সাল অব্দি। এটা হচ্ছে ট্রেড লাইসেন্সের কপি। এটা হচ্ছে অফিসের যে এগ্রিমেন্ট, আমি যে অফিসে বসে ভিডিও বানাচ্ছি বা যে অফিসটা আমরা নিছি অ্যাজ এ সিইও, এইটা হচ্ছে অফিসের এগ্রিমেন্ট কপি। এইটা আমাদের 2 বছরের এগ্রিমেন্ট, 2025 থেকে 2027 সাল অব্দি এটার এগ্রিমেন্টের কপি আছে, আমরা রিনিউ করছি রিসেন্টলি। এইটা হচ্ছে মিনিস্ট্রির যেই ক্লিয়ারেন্স লাস্ট, এইটা আমি যদি জাস্ট আপনাদেরকে বিষয়টা পড়ে শোনাই। প্রস্তাবিত ফাইজ ইন্টারন্যাশনাল নামে নতুন রিক্রুটিং লাইসেন্স প্রদান প্রসঙ্গে এখানে সবগুলা তথ্য দেওয়া আছে। আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু ইস্যু করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কর্মসংস্থান শাখা, কাকরাইল, ঢাকা। এইটা হচ্ছে আমার আমলনামা। এইটার জন্য আমি ভাই লাস্ট 1 ইয়ার কি পরিমাণ প্যারা খাইছি, এটা আমার অফিসের লোকজন যারা আছে তারা জানে। এখানে আমলনামার মধ্যে অনেক কিছু আছে, আমি এতগুলো আপনাদের আসলে দেখায় টাইম ওয়েস্ট করবো না। আমি যেটা দেখাচ্ছি যে কি পরিমাণ ডকুমেন্টস এখানে আছে, দেখেন একদম ট্যাক্স, পিন, ট্রেড লাইসেন্স, যা যা লাগে, আমলনামার 14 গোষ্ঠীর যা যা লাগে সব কিছু এখানে আছে। এবং এইগুলো সবই আমি অলরেডি মন্ত্রণালয়ে সাবমিট করছি। এগুলো সাবমিট করার পরে নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে নামের অনুমোদন হয়েছে। নামের অনুমোদন শেষ করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তী গ্রুপে দিতে হয়। আমি সেগুলো সাবমিট করছি, করার পরে পে অর্ডার করতে হয় একটা, সেটাও করছি, এই কপিগুলো এখানে আছে। ওইটা সাবমিট করার পরে নিয়ম অনুযায়ী বিএমইটি থেকে অফিস ভেরিফিকেশন আসছে। প্রথম একবার আসছে, ভেরিফিকেশন হয়েছে, তারপর আরেকবার আসছে, সেটাও ভেরিফিকেশন হয়েছে। টোটাল 2বার আমার অফিসটা ভেরিফিকেশন, স্টাফ সব কিছু যাচাই বাছাই করার পরে তারা সন্তুষ্ট একটা রিপোর্ট প্রদান করছে যে সব ঠিক আছে। এরপরে সেই রিপোর্টটা, এর আগে যেটা হয়তো ম্যান পাওয়ার লাইসেন্স করার জন্য আপনার কোনো পুলিশ ভেরিফিকেশন হইতো না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হইলেই হইতো। তো আমি তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অলরেডি করে দিয়েছি, বাট এখনের নিয়ম অনুযায়ী অবশ্যই অফিসটাকে পুলিশ থেকে ভেরিফাই করা, এসবি থেকে, স্পেশাল ব্রাঞ্চ, সিটিএসবি, ডিএসবি। ডিএসবি হচ্ছে ডিস্ট্রিক্ট জেলা স্পেশাল ব্রাঞ্চ, আর সিটি তো ঢাকার। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসবি থেকে আমার অফিস একবার না 2বার ভেরিফাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওই রিপোর্টটা ওকে হয়েছে। হওয়ার পরে এটা রিপোর্ট গেছে আমাদের এলাকা অর্থাৎ ফরিদপুরে। তো পুলিশের একজন প্রতিনিধির পক্ষ থেকে, মানে যার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা, উনি আমার একদম পৈতৃক সম্পত্তি অর্থাৎ আমার নিজের বাড়িতে গিয়ে ভেরিফাই করছে। আমাকেও ডাকছিল, আমি নিজেও গিয়ে ওইখানে কথা বলে আসছি, এসে রিপোর্টটা সাবমিট হয়েছে, এটা ওকে ছিল। এরপর একদিন সাডেনলি আমাকে ফোন দিছে হচ্ছে এসবির হেড অফিস থেকে অর্থাৎ মালিবাগ থেকে, যে এরকম আপনি লাইসেন্স করে দিয়েছেন, আপনাকে হচ্ছে স্যার ডাকছে। তো আমাদের ওই টিমে মানে 5 জন বা 10 জন ছিল। আমি গিয়ে একদম নিয়ম অনুযায়ী ইন্টারভিউ দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ ওইখানে আমার যেটা কাজ ছিল আমি সাক্ষাৎকার দিয়ে আসছি। এবং বর্তমানে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যারা এই সেক্টরে আছেন, লাস্ট 1 বছরে নতুন করে কেউ আরএল নাম্বার পায় নাই, লাইসেন্স নাম্বার, বিকজ এটা একটা প্রজ্ঞাপন নতুন রিসেন্টলি স্টার্ট হয়েছে। লাইসেন্স ফি আগে ছিল কম, এটা হচ্ছে 16 লাখ টাকা ছিল, আরও 3 লাখ টাকা ব্যাংক ড্রাফট, বাট এখন সেটাকে তারা করে দিচ্ছে হচ্ছে 50 লাখ টাকা। অর্থাৎ নতুন করে লাইসেন্স নিতে হলে আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী 50 লাখ টাকা জামানত রাখতে হবে, এবং লাইসেন্স ফি হচ্ছে 3 লাখ টাকা। এইটার আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, আমি যদিও সবসময় প্রুফ দিয়ে কথা বলি, এটা হচ্ছে দেখেন বাংলাদেশ গেজেট রিক্রুটিং লাইসেন্স আচরণ বিধিমালা 2025, হিয়ার ইজ দ্য এভিডেন্স। আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা আমি প্রিন্ট করতে চাইনি, এখন দেখা গেছে। ওকে, সো এইটার নতুন নিয়ম নীতিমালা আসছে, এবং এই অনুযায়ী আপনাকে সব কিছু কমপ্লিট করেই লাইসেন্স পেতে হবে। অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ পার্সন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাচ্ছি, বিকজ অনেক এজেন্সি আছে যারা নামমাত্র টাকা দিয়ে ধরেন লাইসেন্স করে মানুষের টাকা পয়সা নিয়ে সর্বোচ্চ শেষ করতেছে। এই জিনিসটা কিছুটা হইলেও রোধ পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি। সুতরাং আমি পার্সোনালি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিই। যদিও এইটা বললে অনেক এজেন্সির মালিক আমাকে গালাগালি দিতে পারেন ভাই, বাট আমার পার্সোনালি ফিল হয় যে যেহেতু এখানে অনেক বড় একটা ইস্যু মানুষের টাকা পাসপোর্ট রাখার মামলা, সুতরাং যখন জামানত বেশি হবে তখন আমার মনে হয় যে কেউ অ্যাটলিস্ট মানুষকে হয়রানি করতে পারবে না, যেটা করা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না। সো লাইসেন্সের কথা যারা অনেকেই কমেন্টস করেন ভাই আরএল নাম্বার এখনও কেন নাই, দেখেন 2024 সালে আমি অ্যাপ্লিকেশন করছি এবং এইটার সর্বশেষ যে কার্যক্রম আমি শেষ করে রাখছি। এখন মন্ত্রণালয় থেকে যখনই অনুমোদন দেওয়া হবে নামের মানে ফাইনাল অ্যাপ্লিকেশন বা পারমিশন, তখন আমরা পেমেন্টটা সাবমিট করে লাইসেন্সের দিকে আগাবো। এটা গেল লাইসেন্সের ইস্যু। 2014 সালে আমি ইন্টারমিডিয়েট শেষ করে এখন অবধি গ্রাজুয়েশন শেষ করতে পারি। আপনাদের আজকে তথ্য শেয়ার করি, আপনাদের ভালো লাগবে হয়তো বা শুনলে।
আমি 2014-তে যখন ইন্টারমিডিয়েট পাস করছি, আমি কিন্তু একটার জন্য গোল্ডেন A+ মিস করছি, A+ পাইছিলাম। আমি আমার স্কুল লাইফে টপার ছিলাম। ক্লাস 6-এ আমি হচ্ছে ফার্স্ট বয় ছিলাম, পুলিয়া হাই স্কুল 2012 ব্যাচ SSC। 7-এ গিয়া একটু রেজাল্ট খারাপ হয়েছে, 8-এ গিয়ে আমাকে খুঁজেই পাওয়া যায় না কাইন্ড অফ। 9-এ গিয়া টেস্টে 2 সাবজেক্টে ফেল। মানে ক্যান ইউ বিলিভ দ্যাট, যে স্কুলের ফার্স্ট বয় সে 3 সাবজেক্টে ফেল টেস্টে। আমাকে তো পরীক্ষা দিতে দেবে না SSC, বলতেছে তুমি কি পরীক্ষা দিবা। পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে হচ্ছে পরীক্ষা দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ পাস করছিলাম 3.88 পায়। দেন আমি ঢাকা শহরে মুভ করছি 2014-তে। আমি ওই 2 বছর 12 থেকে 14 আমি মনে হয় যে কোনো ফোন ইউজ করি নাই, ফেসবুকটাও অনেক পরের কথা, শুধু পড়ছি ভাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ উইদাউট এনি কোচিং সেন্টার অর টিউশন বা প্রাইভেট আমি 2014 সালে A+ পাইছি। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে IBA-তে এক্সাম দিয়েছিলাম। আমার খুব স্বপ্ন ছিল IBA-তে পড়াশোনা করবো, বাট ওইটাতে হয় না আনফর্চুনেটলি। আমি এত কনফিডেন্স ছিলাম আমার নিজের উপর, আমি ঢাকার বাইরে কোথাও এক্সামই দিই পাবলিকে, তো হয় নাই। প্রাইভেটে পড়ার মতো সিচুয়েশন ওই সময় আমার কাছে ছিল না। আমি যেটা করছি, একটা ন্যাশনাল কলেজের তেজগাঁও কলেজে ভর্তি হয়েছিলাম, 2 বছর এখানে পড়াশোনা করছি। এরপর মনে হচ্ছে না, এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমি এখান থেকে ড্রপ দিয়ে আমি ভর্তি হলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। 3 বছর পরে 2018-তে ভর্তি হয়েছি। হওয়ার পরে আমি 2 বছর টানা পড়ছি, আবার 1 বছর ব্রেক দিছি। মানে অর্থনৈতিক বিভিন্ন ইস্যু, জব, ক্যারিয়ার, এই সব কিছু মিলায়া, বিকজ আমি একদম উচ্চ ফ্যামিলি থেকে উঠে আসি নাই, যদি বলেন যে নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে উঠে আসছি। তো ওই সময় আমার কোনো কারণে পড়াশোনাটা কন্টিনিউ হয় নাই। 2018 থেকে 20 পর্যন্ত পড়লাম, মাঝখানে কোভিডের কারণে আবার ব্রেক। এই 2 বছর ব্রেক, মানে কঠিন লেভেলের ব্রেক। আবার 23-এ গিয়ে সাউথ ইস্টে কন্টিনিউ শুরু করলাম। করতে করতে আমি 2023-এর জুনে, প্রবাবলি জুন মাসের 10 তারিখে আমি প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেল খুলি। আপনারা যে চ্যানেল থেকে এখন ভিডিওটা দেখতেছেন, 23 থেকে আমি ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটিং স্টার্ট করলাম। প্রথম 1-2 মাস একটু মোটামুটি রেসপন্স, এরপরে দেখলাম ভালো রেসপন্স। সাউথ ইস্টে আমি 2024-এর লাস্টের দিক দিয়ে গিয়ে টানা 2 সেমিস্টার ড্রপ, মানে অফিস করা, কন্টেন্ট ক্রিয়েট করা, সব কিছু মিলে আমি পারতেছিলাম না। দেন হচ্ছে আমি কি করলাম, ড্রপ করে ফেললাম, মানে ইউনিভার্সিটি ড্রপ দিলাম, বাট পড়াশোনা সারিটাই সত্যি কথা বলতে। এরপরে আমি টানা হচ্ছে যে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম। আমার ইউটিউব থেকে মনিটাইজেশন আসলো আলহামদুলিল্লাহ, অ্যান্ড গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভ হলো। যদিও রাইট নাও এই মুহূর্তে আমার অ্যাডসেন্স হচ্ছে ড্রপ হয়ে গেছে, বিকজ আমি অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট, ওটা চেঞ্জ করতে অ্যাপ্লিকেশন করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা। দ্যাটস আমার এই মুহূর্তে মনিটাইজেশনটা নাই ইউটিউবে। আশা করি খুব শীঘ্রই চলে আসবে, হয়তো এটা সলিউশন হতে 3 থেকে 4 মাস সময় লাগবে, এইটুকু একটু টাইম লাগবে। বাট একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়েছে। অর্থাৎ আমাদের এখন কন্টেন্ট মনিটাইজেশন অন আছে। আপনারা প্লিজ একটু স্টার সেন্ড করেন আমাদের ফেসবুক থেকে। আলহামদুলিল্লাহ খুব কম রেভিনিউ জেনারেট হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি থ্যাঙ্কস টু টিম ফেসবুক অ্যান্ড ফেসবুকের প্রতিষ্ঠাতাকেও আমি থ্যাংক ইউ দিতে চাই, বিকজ এইটা একটা ভালো সুযোগ আমার জন্য, আমি পার্সোনালি ফিল করি স্টুডেন্ট লাইফে। সো আমি কিন্তু রাইট নাও BBA-টা কন্টিনিউ করতেছি হচ্ছে আপনার IUS ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে, ক্যাম্পাস হচ্ছে বনানীতে। আপনারা হয়তো চিনবেন, রিসেন্টলি যে পারভেজ হত্যাকাণ্ড যেটা ইউনিভার্সিটি হয়েছিল, ওই ইউনিভার্সিটি আমার ক্যাম্পাস ফর BBA। যদি আমি এখন সেমিস্টার ব্রেকে আছি, নেক্সট সেমিস্টার ব্রেক দিব, টানা 3 সেমিস্টার ব্রেক দিলে আবার স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী সেমিস্টারে গিয়ে আমি হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বরে আবার BBA-টা কন্টিনিউ করবো। আর LLB আমি করতেছি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, যেটা ক্যাম্পাস হচ্ছে মহাখালীতে, অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা ছিল আগে, ওইটার পাশের বিল্ডিংটাই ইঞ্জিনিয়ার্স ভবন। এখান থেকে আমি স্নাতক LLB অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা করতেছি। এটাতে আমি ব্রেক দিব না, বিকজ আমি লাইফে ব্রেক দিয়ে পড়াশোনা অনেক ক্ষতি করছি আমার পার্সোনালি। এখন আর ব্রেক দিব না, LLB-টা আমি টানা শেষ করব, এরপর LLM শেষ করব পার্সোনালি, এটা আমার ইচ্ছা। BBA-টা আস্তে ধীরে করে, আমার সাউথ ইস্ট থেকে আমি মনে হয় 84 ক্রেডিট কমপ্লিট করে আসছিলাম, খুব বেশি লাগবে না, তবে আরও 2-3 বছর টাইম লেগে যাবে, যেহেতু আমি ব্রেক দিয়ে দিয়ে পড়াশোনাটা করবো, একটু টাইম লাগবে। 2025 তো এখন 28 বা 29 নাগাদ আমি BBA শেষ করবো। আমার তো এখানে 6 ইয়ার্স টাইম আছে, সো আমি 6 বছর লাগায় পড়াশোনা শেষ করবো BBA-টা, বাট শেষ করবো, বিকজ আমি চাই আমার BBA-টা শেষ হোক, দেন আমি MBA-টাও করি। আর LLB-টা আমার চলতেছে, LLB শেষ হলে আমি LLM-এর দিকে আগাবো। এগুলো আপনাদের প্রয়োজন বলে, আমাদের পার্সোনাল কথা কেন শেয়ার করছেন, আপনাদের জানলে ভবিষ্যতে আপনারা অনেক কিছু আসলে পারবেন। এজ এ হচ্ছে যে আমার ভাই ব্রাদার যারা অফিসে আসে, আপনাদের এই জিনিসগুলো জানা খুবই জরুরি সত্যি কথা বলতে। সো পড়াশোনা চলতেছে, অফিস আমি অলরেডি দেখাইছি, সব কিছু আমি রেডি করে রাখছি। যখন পারমিশন পাবো মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অবভিয়াসলি আমরা এটার জন্য সাবমিট করব। আমাদের অফিসের আমি আজকে ব্রেক ইভেন্ট টান দিছিলাম, তো যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা হয়তো ব্রেক ইভেন্টটা বুঝবেন। আমি আজকে ব্রেক ইভেন্টটা হচ্ছে ট্রাই করলাম, যে আয় ব্যয়ের সামঞ্জস্য, প্রতিষ্ঠান কতটুকু ইনকাম করতেছে আর কত টাকা আমাদের এক্সপেন্স আছে। আমি যদি এই মুহূর্তের অবস্থান বলি, আমরা মোটামুটি ব্রেক ইভেনে আসি। ধরেন সব মিলে হয়তো আমাদের প্রতিষ্ঠানের 4-5 লাখ টাকার মতো ক্যাপিটাল আছে রাইট নাও, মানে অফিসিয়াল সেট আপ বাদে।
আপনাদের কারো টাকা পয়সা বা পাসপোর্টে আসলে রিস্কে নাই, এই ব্যাপারটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমার মুখের হাসি দেখে হয়তো বুঝতে পারেন, আমি কিন্তু এগুলার পুরো এক্সেল কমপ্লিট করছি ভাই, নট অন মানে মৌখিক না। এই যে ডিটেলস আমি সব কিছু কমপ্লিট করে একদম অন পিসি সব ক্লিয়ার করে মানে হচ্ছে ক্যামেরার সামনে বসছি যেন কোনো রিস্কে না পড়েন। আপনাদের রিফান্ড রিলেটেড ইস্যু, এই ব্যাপারে আমি একদম জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। টাকা পাবে, আইসার চেয়ে টাকা পায় না এমন ঘটনা এখন অবধি ঘটে নাই। যদি এরকম থাকে প্লিজ ভিজিট অফিস উইথ প্রুফ। আপনার মূল্যবান পাসপোর্ট এবং টাকা এটা একদম সবার আগে সেফ রাখতে হবে। নর্মালি যে প্রবলেমটা হয় ম্যান পাওয়ার সেক্টরের মানুষ হচ্ছে খুব বাজেভাবে দেখে, রিজনটা হচ্ছে কি, ধরেন একজন এসে টাকা আর পাসপোর্ট জমা দিচ্ছে, ওর ভিসা হওয়ার আগে ওর থেকে টাকা খরচ করে ফেলতেছে, এই প্রবলেমটা হয়। এখন দিন শেষে ভিসা হয় নাই, টাকা রিটার্ন করতে পারতেছে না, তখন এই দেশে না অন্য দেশে যান, এই কাজ না এই কাজ, এই জিনিসগুলো আমরা করি না। আমি বেসিক্যালি চাই আপনাদের থেকে স্কিল্ড ওয়ার্কার। স্কিল্ড ওয়ার্কার এই জন্য, নন স্কিলে আপনার হেল্পার বা লেবারে গিয়ে আহামরি তেমন কিছু করতে পারেন না বা ক্লিনারে, বাট আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, দিন শেষে পুরো জিনিসটা ভালো থাকবে। অ্যান্ড অন ক্যামেরা রেকর্ড এখন অবধি, অর্থাৎ এই 1 বছরে আমি যতজন দেশের বাইরে পাঠিয়েছি, খুবই কম সংখ্যক পাঠিয়েছি, বাট যতজনকে পাঠিয়েছি এদের মধ্যে যদি কারো এমন হয়ে থাকে যে কথা কাজে ধরেন 90%-এর থেকে কম মিলছে, অর্থাৎ আপনি কোনোভাবে ফিল করেন যে আমাকে দিয়ে আপনার বিন্দুমাত্র ক্ষতি হয়েছে, আমি ডেফিনেটলি এটার জন্য কান ধরে সরি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমাকে অবশ্যই নিজের ভাই মনে করে মাফ করে দিবেন। আমি চাই না মৃত্যু পরবর্তী জীবনে কোনোভাবেই আপনার কোনো অভিষেক আমার উপর লাগুক, বা আপনি যেন এই দাবিটা রাখেন না যে ভাই কালকে আপনার সাথে আমার দেখা হবে। আমি আবার বলতেছি, যদি আমাদের প্রতিষ্ঠান থেকে অথবা অথবা আমার মাধ্যমে পাঠানো কেউ গিয়ে দেশের বাইরে কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আমি অন ক্যামেরা সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন নিজের ভাই মনে করে। অ্যাটলিস্ট দাবি রাখবেন না। আর যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে, আপনি আজ হোক 10 বছর পর হোক বাংলাদেশে আসবেন, অবশ্যই আমার অফিসের দরজা আপনার জন্য খোলা। আপনার যদি মনে হয় যে ওকে গিয়ে একটা থাপ্পড় লাগাবো, স্টিল লাগান, আমি কিচ্ছু বলবো না ভাই, বাট মনে হচ্ছে অভিশাপ দিয়েন না, বদদোয়া দিয়েন না যে ও ধ্বংস হয়ে যাক, এরকম যেন কিছু না হয়। আমি চাই আমি মৃত্যুর পরে যেন আপনারা এইটা বলেন, আমি আজ হোক 20 বছর পর মারা তো যাবো, আমাদের অফিস থেকে একটা পোস্ট করলো সাপোজ যে হি ইজ নট অ্যালাইভ, বা রাকিব ভাই ইজ নট মানে আর নাই পৃথিবীতে, তখন একটা পোস্ট বা কন্টেন্ট তো অবশ্যই আপলোড হবে। তখন যেন মানুষ অ্যাটলিস্ট আমাকে মিস করে বা বলে যে না এই ছেলেটা ভালো ছিল, এরকম যেন হয় না আরে পাপি মরছে ম্যান পর একটা মানে হয়েছে কিট দূর হয়েছে। এইটা আমি চাচ্ছি না, এক্সপেক্ট কোনোভাবেই না। অ্যান্ড আমি আপনাদেরকে বলি, ম্যান পাওয়ার সেক্টর আমি সারা জীবন থাকবে এরকমটাও না। আমার ধরেন এখন স্টাডি চলতেছে, আমার এলএলবি শেষ হইলে আমি এলএলএম শেষ করব, এরপরে আমার একদম স্কুল লাইফ থেকে স্বপ্ন ছিল আমি ভালো স্টুডেন্ট হব, পড়াশোনা করব। আলহামদুলিল্লাহ একটু হইলেও ভালো স্টুডেন্ট ছিলাম। তো আমি দীর্ঘ সময় পড়াশোনা করতেছি, আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন, আমি পিএইচডি করতে চাই। এটার জন্য আসলে অনেক অধ্যাবসায় লাগবে, আর আমার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ছেলের জন্য তো এটা আসলে স্বপ্নের থেকে উপরে। তো সেইখানে আমি ডেফিনেটলি মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি, আমি এখন এসি অফিসে বসে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। এটা আমি একটা সময় কখনো স্বপ্নেও চিন্তা করি নাই। বিকজ ছোটোবেলায় চরমতম দারিদ্রতম যেটা মানে অর্থের যে অভাব, এইটা আমি খুব নিজের চোখে থেকে দেখছি, কাছ থেকে ভাই। মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি আমার লাইফে কত স্ট্রাগল করছি, আমি জানি। এগুলো বলতে গেলে এখন একটা মানে ঘন্টা পার হয়ে যাবে এবং এই টেবিল কান্নায় ভিজে যাবে, আমি এটা চাচ্ছি না। শুধু এইটুকু বলি, অর্থের অভাব বা দারিদ্রতা বা কষ্ট যেটাই বলেন, আমি এইগুলাকে খুব কাছ থেকে দেখছি এবং নিজে এই কষ্টটা পার করে আজকের অবস্থানে আসছি। সুতরাং আমি আপনাদের এই যে কষ্টের টাকা নিয়ে আসেন বাড়ি থেকে, কারো হাঁস মুরগি বিক্রি করা টাকা, বা ধরেন কারো বাড়ির জমি বন্ধক নেওয়া টাকা। আমি এমনও লোক দেখছি যে সে ফ্লাইটের দিন তার মায়ের গহনা নিয়ে আসছে। আমাদের আশিক ভাই ছিল, লাস্ট ফ্লাইট দিলাম ওর ইয়েতে গালফ কার্টুনে, ও হচ্ছে ওর আম্মুর একটা বালা ছিল, ওটা নিয়ে আসছিল, 10,000 টাকা ডিউ ছিল। আমার বলছে রাকিব ভাই আর তো টাকা নাই, আপনি চাইলে আমার আম্মুর বালাটা রাখতে পারেন। ভাই ট্রাস্ট মি, আমি তো কোনোদিন রাখবো না, রাখি নাই। ওকে জাস্ট আমি একটা হাক করে বলছি ভাই আপনার টাকা দিতে পারেন, আপনি যান, আপনার ফ্লাইট আমি ছেড়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দিচ্ছে, ও ভালো আছে। আশিক ভাই তো ভিডিও দেখবে। এরকম অনেক ঘটনা ঘটছে। মালয়েশিয়ার এক ইয়ামিন ছিল, ও এসে বাড়ির দলিল জমা দিছিল, ভাই টাকা 30,000 কম আছে, দলিল রাখেন। আমি বললাম ভাই দলিল কেন রাখবো, আপনি রিলিজ চলে যান। ওই ইয়াসিন আমার টাকা এখনো দেয় নাই, ট্রাস্ট মি। ইয়ামিন এই 6 মাস হচ্ছে আমার টাকা দেয় নাই, ইভেন আমাকে এক মিনিট ফোনও দেয় নাই। স্টিল আমি এটা নিয়ে কিছুই বলি নাই। আমার যে 40 লাখ টাকা মেরে দিছে, আমি ওনাকে লাস্ট কয়েকদিন অনেকবার ফোন দিয়েছিলাম, এখন ফোন দিই না। আমি বলছি যে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি যে আমার যদি হালাল টাকা হয় আপনি ফেরত দিবেন, আর যদি না দেন কোনো না কোনোভাবে আল্লাহ এটা আপনাকে দেখে নেবেন। আমার নামটাও বলতেছি না, কেন বলতেছি না, বিকজ
ওনার সামাজিকভাবে ক্ষতি হতে পারে, ওনার ছোট একটা বেবি আছে, ওনার উপরে একটা ইফেক্ট পড়তে পারে, আমি এগুলো চাচ্ছি না। আমার জায়গা থেকে আমি অনেক ট্রান্সপারেন্ট থাকতে চাই একদমই, মানে ব্যক্তিগত জীবনে হোক, ইউটিউবিং লাইফে হোক। আমি পূর্বেও ট্রান্সপারেন্ট ছিলাম, এখনও আছি। আপনাদেরকে এই জিনিসগুলো আমি এই জন্যই বলতেছি, আমার ব্যক্তিগত রিসেন্টলি ফিল হয় আমি হয়তো কোনো একদিন হঠাৎ করে মারা যাব। তো পরবর্তী জীবনে যেন আপনাদের আমার প্রতি কোনো অভিযোগ না থাকে। আর যেহেতু আপনারা আমার কন্টেন্ট দেখেন, সামনে হয়তো আমি আরও পরিধিটা বাড়াবো, ফেসবুকে অনেক কন্টেন্ট আপলোড করবে, আপনারা যদি পার্সোনালি আমাকে না চিনেন তাইলে হয়তো অনেকেই অনেক ভুল ধারণা পোষণ করবেন। আমি আপনাদেরকে আরেকবার ইনশিওর করতেছি, আপনাদের মূল্যবান পাসপোর্ট বা টাকা কোনো দিন এই অফিস থেকে এদিক সেদিক হবে না। যদি কোনো কারণে আমরা না পারি, আপনার সাপোজ টাকা দিয়েছেন, ভিসা হয় নাই ভাই, ইউ উইল গেট রিফান্ড। এবং 1 টাকাও জরিমানা কাটা হবে না, অ্যাটলিস্ট যতক্ষণ না আমাদের জরিমানা পে করা লাগতেছে। এখন যদি আমার আপনার জন্য পে করতে হয় ভাই, তখন আমি দিতে পারবো না। আপনি আমাকে এর জন্য যা করতে চান আমি রেডি। হ্যাঁ, এইটা নিয়ে আমার আসলে কোনো কনফিউশন নাই। তবে আপনার মূল্যবান টাকা পাসপোর্ট আমি কোনো দিন এদিক থেকে সেদিক করবো না। আড়ালের যে ইস্যুটা, এইটা ইনশাল্লাহ সমাধানযোগ্য। আমি আবেদন যেহেতু সব কিছু কমপ্লিট করছি, একটা সময় গিয়ে হবে। অ্যান্ড আমার যদি কখন এরকম মনে হয় যে আমি এই অফিসে বসে যেই টাকা আর্ন করতেছি এটা আসলে হালাল না, হারাম হয়ে যাচ্ছে বা সঠিক পথে হচ্ছে না, আমি এই থেকে এটা কুইট করে দিব। আমার পার্সোনালি এরকম একটা প্ল্যান আমি ছেড়ে দিব। আমার এইটার ছাড়ার পরে আমি কী করবো সেটার একটা ব্যাকআপ প্ল্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে হয়তো অবাক হবেন যে আপনি ছেড়ে দিয়ে কী করবেন, সেটার একটা সঠিক সমাধান আমার কাছে আছে। এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আমার ব্যাংক লোনে কেনা একটা গাড়ি আছে এক্সিও 2019-এর মডেল, যেটা আমি কিস্তিতে কিনছি। আমি উবারে রাইড শেয়ার করলো, আমি খুব ভালো ড্রাইভার, ভালো ড্রাইভ করতে পারি সত্যি কথা বলতে। আর আমার গাড়ি চালানোটা আসলে প্যাশন, আমার সারাদিন গাড়ি চালানোর বোরিং লাগে না। আমি ধরেন ঠিকঠাক মতো উবারেও রাইড শেয়ার করি এবং সেটারও কন্টেন্ট ক্রিয়েট করি। ফেসবুক যেহেতু মনিটাইজ, ইউটিউব এখন প্রবলেম আছে, হয়তো সলভ হয়ে যাবে। আপনারা অনেকেই আমার চ্যানেলে আছেন, আপনারা ভিডিও দেখলে আমার লাইফ পার হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমার আমার অনেক দামি গাড়ি বাড়ি টাকা পয়সাগুলো না থাক, বাট অ্যাজ এ পার্সন আমি অনেস্টলি বলতে পারবো যে ভাই আমি কাউকে ঠকায় বড় হই নাই। অ্যান্ড আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থ্রু দিস ভিডিও, যারা আমার কন্টেন্ট দেখেন বা আমার ভিডিও দেখেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে এটা ইনশিওর করতে পারেন যে আপনার জন্য কারো ক্ষতি হচ্ছে না বা আপনি কাউকে ঠকায় বড় হচ্ছেন না। ট্রাস্ট মি, এইটুকু অনেস্ট হইতে পারলে আপনি ইয়র সামন ভাই, অ্যাটলিস্ট মানে খাতা কলমে অনেক বড় কেউ না হইলেও ব্যক্তিগত জীবনে আপনি খুব ভালো মানুষ। আমি রিসেন্টলি 4 ওয়াক্ত নামাজ পড়তেছি, 1 ওয়াক্ত পড়া হয় না ফজরটা। আমি চেষ্টা করবো, আজকে 5ই আগস্ট, আজকে বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন, যেহেতু আজকের দিন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, আগামীকাল থেকে আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি। ব্যক্তিগত জীবনে আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আপনাদের কাছে এত কিছু বলার একটাই উদ্দেশ্য, আমার কয়েকটা দাবি আছে আপনাদের কাছে। আজকে টিগল যে অবস্থানে আছে বা আমি যে ভিডিও মেক করতেছি, এইগুলার টোটাল ক্রেডিট কিন্তু ডেফিনেটলি আল্লাহর, সবার আগে ওনার হুকুম ছাড়া এটা সম্ভব না। আফটার দ্যাট আপনাদের। আমি যত ভালো বক্তাই হই, যদি আমার কন্টেন্ট আপনারা না দেখেন, মানে তাইলে তো ভাই এইটা রেজাল্ট হচ্ছে আলটিমেটলি আউটপুট জিরো। তো আপনাদের অবদান আল্লাহর পরে হচ্ছে, আমি আমার কষ্টের কথা বলবো না, এটা বলবো যে আমি চেষ্টা করতেছি। আপনাদের অবদান সব থেকে বেশি এবং আপনাদেরকে আমি মন থেকে অনেক বেশি ভালোবাসি, দোয়া করি আমার জন্য, ডেফিনেটলি দোয়া রাখবেন আমি যেন আমার পড়াশোনাটা শেষ করতে পারি। আমি লাইফে অনেক মানে দুষ্টামি করছি পড়াশোনা রিলেটেড, স্কুল লাইফে অনেক ফাঁকি মারছি। তো স্কুলে না গিয়ে ধরেন বাইরে গিয়ে ঘুরছি, নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। আমি স্কুলের মানে সব থেকে ভালো ছাত্র হওয়ার পরও লাস্টের দিকে সব থেকে খারাপ ছাত্র তকমা নিয়ে বের হয়েছি। আলহামদুলিল্লাহ কলেজ লাইফে গিয়ে আমি আমার এই জিনিসটা ফেরত পাইছি। রিসেন্টলি আমি স্টাডিতে খুব ভালো করতেছি, চেষ্টা করতেছি সত্যি কথা বলতে। তো বাদবাকি জীবনে আমি পড়াশোনাটা শেষ করতে চাই। অ্যাটলিস্ট আমার বাবা মা যেন বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে ঢাকা গিয়ে নষ্ট হয় নাই, সে তার যে পড়াশোনাটা করার কথা ছিল সেটা সে শেষ করছে। অনেক কষ্ট হয়েছে তার, বাট সে শেষ করছে। আমার আমার মা আমাকে একটা কথা সময় বলতো যে বাবা, ঠইকে আইসো বাট ঠকায় আইসো না, ছোট হও বাট কাউকে ছোট করো না। আমি এইটা আসলে ইনশিওর করতে চাই। আপনাদের ক্ষেত্রেও সেম, যারা আমাদের অফিসে আসেন, যদি কখনো আমার একটু রাগ বেশি ছোটোবেলা থেকেই, আমার কোনো কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি এটার জন্য অবশ্যই সরি। আপনাদের কাছে আমি অন ক্যামেরা মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আর আগামীকাল থেকে আমি চেষ্টা করবো, আমাকে যদি কেউ শালাও বলে, আমি ওনাকে ভাই বলে জিনিসটার সমাধান করতে। এই ব্যাপারটাতে একদম কাদা যেমন মানে মাটি যেমন হয়ে যায়, কাদা মাটির মতো, যে কেউ পাড়া দিলেও মানে ইয়ে হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়, বাট ওর কিছু হয় না, সহ্য করে। আমি সিমিলার রাকিব হইতে চাই এবং আপনাদের ভালোবাসা ছাড়া এটা আসলে কোনোভাবেই মানে দোয়া ছাড়া সম্ভব না। উপর আল্লাহর রহমতে আমি চাই যে এই প্রতিষ্ঠান, এখন খুবই ছোট অবস্থান আছি আমরা, ভবিষ্যতে ছোট থাকবো, তবে সঠিক পন্থায় বা হালাল রোজগারে যেন এখানে যারা প্রতিষ্ঠানে আছে কাজ করতেছে ওদেরও ফ্যামিলিটা চলে, আমরাও চলতে পারি, আপনারাও চলতে পারেন। এবং যারা দেশের বাইরে যাচ্ছেন আমাদের মাধ্যমে ভবিষ্যতে যাবেন, যেইটা সঠিক তথ্য, যদি স্যালারি 500 রিয়াল হয়, আপনাকে আমি 500 রিয়ালে যেন বলে পাঠাইতে পারি। যদি ওভারটাইম না থাকে এটা যেন বলে পাঠাই, কি কাজটা হইতে পারে সম্ভাব্য সেটা বলে পাঠাই, প্রয়োজন ওর থেকে কঠিন কাজ বলে পাঠাই, বাট আপনাকে যেন প্রলোভন না দেখাই বা যে ভাই আপনি বিদেশ গেলে অনেক কোটিপতি হয়ে যাবেন, এরকম যেন না হয়। আপনাকে স্পেসিফিক তথ্য দিয়ে সঠিক পদ্ধতি যদি পাঠাইতে পারি,
তাইলেই পাঠাবো, আর নাইলে নাই। এই ব্যাপারটাতে আমাদের অফিসের প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এইটা আমি পার্সোনালি অবভিয়াসলি আপনার ইনশিওর করার চেষ্টা করব। কমেন্টসে যে রিপ্লাই ইস্যুটা, এটা অলরেডি সলভ হয়েছে। আমরা একজনকে ডেডিকেটলি দায়িত্ব দিচ্ছি, ফেসবুক ইউটিউবের রিপ্লাই সে করতেছে, বাদ বাকি জীবনেও মানে কেউ না কেউ রিপ্লাইটা আপনাদেরকে করে দিবে। আমি আরেকবার সরি বলতেছি রিগার্ডিং ফোন কল। আপনাদের ফোন আমি ধরতে পারি না, বিকজ আমার স্টাডি থাকে। ভাই সত্যি কথা বলতে আমি সারাদিন একদম মানে তেলাপোকার মতো ছোটাছুটি করি। অফিসে আসি, অফিসে সবার সাথে কথা বলি, কন্টেন্ট ক্রিয়েট করা, পড়াশোনা করা, খাওয়া দাওয়া, অনেক বিষয় থাকে। আর আমি খুব শীঘ্র হয়তো আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি, অর্থাৎ ব্যক্তিগত জীবন। এটার জন্য আমার জন্য দোয়া রাখেন। এটা আপনাদেরকে আমি গুড নিউজটা দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই অন ক্যামেরা। সেটা সব কিছু সাকসেসফুলি হয়ে যাক, আমার জন্য দোয়া রাখেন। আমি যেন এই জিনিসটাও সাকসেসফুলি শেষ করতে পারি, বিকজ বয়সও হচ্ছে 28, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি ভালো একটা বয়স। এই কন্টেন্টটার বেসিক উদ্দেশ্য যেটা, আপনাদের যাদের কনফিউশন আছে রিগার্ডিং RL, ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস, আই হ্যাভ এভিডেন্স। বাংলাদেশের নিয়ম অনুযায়ী যা যা করণীয় আমি সব কিছু করে রাখছি। এখন গভর্নমেন্টের পক্ষ থেকে পারমিশন পেলে আমি পেমেন্ট সাবমিট করব। এইটা গেল হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের পাসপোর্ট আর টাকা রিলেটেড কারো কোনো কনফিউশন যেন না থাকে। বাংলাদেশি মুদ্রার 1 পয়সা আমি রাকিব খান বেঁচে থাকতে আপনাদের মার যাবে না। যদি আমি মারা যাই, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার অফিস আপনাকে বুঝাই দিবে। এর জন্য আপনার কোথাও যাইতে হবে না, আপনি আপনার কষ্ট অর্জিত সিঙ্গেল টাকাও এখান থেকে হারাবেন না, এই গ্যারান্টি আমার। এইটা দেওয়ার মতো সক্ষমতা আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ হয়েছে, এবং সেটার ব্রেক ইভেন আমি বের করে তারপর আপনাদেরকে ইনশিওর করতেছি। মালয়েশিয়ার জন্য কেউ আইসেন না, টিল নাও পাসপোর্ট আমরা নিচ্ছি না কোনো অবস্থায়। যখন রাষ্ট্রীয়ভাবে এটার অনুমোদন হবে তখন হবে, এর আগে নাই। আমরা খুবই কম কোম্পানি নিয়ে কাজ করতেছি, ইউরোপের কোনো কাজ এই মুহূর্তে নাই, ভবিষ্যতে অন্ততপক্ষে আগামী 2-4 বছরের সম্ভাবনা নাই, আনটিল আমি পড়াশোনা শেষ করতেছি। যদি আমি নিজে কখনো ইউরোপ যাইতে পারি, গিয়ে ওইখানে থাকতে পারি, বা ওইখানে কাজ করার মতো সক্ষমতা আমার মনে হয় যে হ্যাঁ এই মুহূর্তে আমি ইউরোপের জন্য পাসপোর্ট নিলে ভিসা করতে পারবো, তখন নিব, তার আগে না। মালয়েশিয়ার ব্যাপারটা আমি যাইতে পারি, আমার সক্ষমতা আছে, আমি এই জন্য করি। সৌদি আরব আমি যাইতে পারি, আমার সক্ষমতা আছে, আমি করতেছি। মালদ্বীপ আমি ঘুরে আসছি অলরেডি, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে, ফ্লাইট দিছি, দ্যাটস ওয়াই আমি করতেছি। কুয়েতের ব্যাপারটা, কুয়েতের ভিসা আমার নাই, আমি যাইতে পারি না, বাট কুয়েতের ভিসা হয়, আমি ফ্লাইট দিছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওভারঅল যদি আমি বলি, আমার যদি কোনো বিষয়ে ভুল থাকে আমি আরেকবার সরি বলতেছি, আমাকে মাফ করে দিবেন। আপনারা যারা আমাকে দেখেন নিয়মিত, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেকেই দেখলাম নতুন এসে হুটহাট একটা নেগেটিভ কমেন্টস করে বসেন। প্লিজ ভাই একটু যাচাই বাছাই করেন যে যেটা বলতেছি এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি সত্যি সত্যি আপনাদের কারো কোনো অভিযোগ থাকে, প্লিজ আমার কাছে প্রমাণসহ আসবেন, আমি সবার আগে এটা সমাধান করব। আমি কোনো দিন কারো টাকা পয়সা দিয়ে সেদিক করে হয় নাই। আমি আমার লাইফে 2 টাকা নিয়ে স্কুলে গিয়া মানুষ হওয়া ছেলে, সুতরাং আমি খুব ভালো বুঝি যে আপনাদের টাকা কতটা ইম্পর্ট্যান্ট। যেই মানুষ 3-4 লাখ টাকা দিয়ে বিদেশ যায়, উনি ওনার সর্বস্ব শেষ করে বিদেশ যায়। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসেন, আমরা তো নবাবজাদা এসি ছাড়া থাকতে পারি না, বাট এই লোকগুলো একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসেন, এইখানে এসি রুমে বৈশা যদি আমরা আপনার এই কষ্টের টাকা মেরে দিই, ভাই এর থেকে বড় অভিশাপ মনে হয় না পৃথিবীতে আর একটা, আমার জানা মতে নাই। আমি এই অভিশাপটা নিতে চাই না। প্রফিট প্রত্যেকটা এজেন্সি করবে, কম আর বেশি, এইটা আপনি ঠেকাইতে পারবেন না। ভালো কোম্পানিতে যান, ভালো কাজ শিখে যান, এটা আপনার জন্য আলটিমেটলি ভালো হবে। আই গেস আজকের পরে RL কেন নাই এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি, যারা ঢাকার আশেপাশে আসেন বা আমাদের অফিসের ইয়েতে থাকেন, আসতে পারেন, আপনার অফিসে আইসেন। এরকম না যে অফিসে আসলে শুধু পাসপোর্ট জমা দিতে হবে বা টাকা পয়সা নিয়ে আসতে হবে, এরকম না ভাই। আপনার কোনো পরামর্শ যদি লাগে আসবেন, একটু সময় নিয়ে আসবেন হাতে, বিকজ আমি অনেক প্যারাই থাকি, চেষ্টা করবো আপনাদেরকে পার্সোনালি সেই জিনিসটার সমাধান মানে আমার জায়গা থেকে শেয়ার করার। কিন্তু ওভার কলে যদি আপনি সলিউশন চান বা কমেন্ট বক্সে এসে, এটা আসলে আমাকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ওভার কলে আমার পক্ষে আপনাকে সলিউশন দেওয়া সম্ভব না। কেন সম্ভব না আমি আপনার রিজন বলছি, বিকজ আমার একই সাথে 2টা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়, এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 2টা প্ল্যাটফর্মে আমার কাজ করতেছে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব। এই দুটোতে আমার প্রচণ্ড টাইম কিল হয়, আর পড়াশোনা তো টাইম কিল হয়। পাশাপাশি একটা অফিস চালাইতে হয়, ছোটো হোক, বাট একটা প্রতিষ্ঠান আমি রান করতেছি অ্যাজ এ সিইও। আমার লাইফে অনেক দিনের স্বপ্ন ছিল আমি একজন সিইও হব, হোক ছোটো, আলহামদুলিল্লাহ আমি হয়েছি। এবং ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাই, আমার জন্য দোয়া রাখবেন। এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবার শেষে বলতেছি, মানে বলতে ভুলে যাই আমি নর্মালি, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো। এটা হচ্ছে লটারি হবে 23শে ডিসেম্বর 2025, অর্থাৎ এইটা হচ্ছে অগাস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস পরে এই লটারিটা হবে। এই যে কমিটমেন্টটা আমি দিচ্ছি, অনেকেই বলছে ভাই আদৌ কি পাঠাবে কিনা। ভাই এই ভিডিওর স্ক্রিনশট বা রেখে দেন, যদি মানে আমি বেঁচে থাকি এটা ডেফিনেটলি মরে গেলেও হবে। যান, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো অফিসকে, 23শে তারিখ যদি আমার এই পৃথিবীতে নাও থাকি, লটারি নিজ দায়িত্বে
বিহাইন্ড ক্যামেরা মনির আছে, ও এটার অ্যানাউন্স করে দিয়া তারপর একজনকে পাঠিয়ে দিবে। এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। আর এটা কিন্তু আমরা আপনি আমার ভিডিও দেখবেন, কমেন্টস করবেন এই জন্য বলতেছি বা অফার দিছি যে করেন ফ্রি পাঠাবো, এরকম না। আমি বিশ্বাস করি আজকের অবস্থান যে টিগোলে আসছে এইটা আপনাদের অবদান। তো ওইখানের থেকেই যে আমরা একজন ভাইকে যদি পাঠাইতে পারি, উনি গিয়ে দোয়া করবে, ভবিষ্যতে আমাদের যখন 1 মিলিয়ন হবে, আমরা আজকের এই ভিডিওতে অ্যানাউন্স করে দিচ্ছি, when we will reach to 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমাদের যখন 1 মিলিয়ন হয়ে যাবে, ফেসবুক অ্যান্ড ইউটিউব দুইটা মিলে, মানে দুইটাই সেপারেট 1 মিলিয়ন ইন ইউটিউব, 1 মিলিয়ন ইন ফেসবুক, আমরা একসাথে যেহেতু দুইটা চ্যানেল, দুইজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। আরেকবার ঘোষণা দিচ্ছি, when we will have 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সেপারেটলি, মানে ফেসবুকে 1 মিলিয়ন, ইউটিউবে 1 মিলিয়ন যখন আমাদের হয়ে যাবে, আমরা দুইটা চ্যানেলে দুইটা লটারি করব, ফেসবুক পেজের থেকে একজনকে আর ইউটিউব চ্যানেল থেকে একজনকে সরাসরি কোম্পানির ভিসায় সৌদি আরব পাঠানোর চেষ্টা করবো। সৌদি আরব গেলে সুবিধা হবে, উনি উমরা করবে, উমরা করলে আমার জন্য অ্যাটলিস্ট দোয়া করবে, এবং সেইটাও আমরা চাই আপনারা যত দ্রুত কমপ্লিট করবেন যে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে দুই জায়গায়, 1 মিলিয়ন। এটা অ্যানাউন্স করে রাখলাম আজকেই 5ই আগস্ট 2025 সালে। যদি 2026 বা 27, 28, 30 যখনই গিয়ে হোক, আমরা অবভিয়াসলি দুইজন ভাইকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। আই হোপ আজকের এই কন্টেন্টটা একটু বোরিং হয়েছে আপনাদের, মানে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, এটার জন্য সরি, বাট অ্যাকচুয়াল ডেটা আপনাকে দিয়ে দিলাম। প্লিজ অ্যাটলিস্ট রিগার্ডিং পেমেন্ট বা পাসপোর্ট কেউ কনফিউশনে থাকেন না ভাই, এই অফিস কোনোদিন কারো পাসপোর্ট আটকে রাখে নাই, বাদ বাকি জীবনেও রাখবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।